আমরা পরামর্শ দিতে গেলে অনেক প্রজ্ঞাবান বিখ্যাত সাংবাদিকরা আবার আমাদেরকে বলে যে আমরা অজ্ঞ, জ্ঞান কম। তারা বলতেই পারে, এই কথাতে আমাদেরকে বললে অপমানিত হয় আমার ওই 6 লক্ষ মানুষ যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এই ধরনের কথা মন্ত্রীদের ব্যাপারে বললে অপমানিত হয় সরকার। আমাদের নিয়ে সমালোচনা তো করতেই পারেন, গণতান্ত্রিক অধিকার আছে, আপনার মুক্ত বাক স্বাধীনতা আছে, কিন্তু সেটা যেন অবশ্যই শিষ্টাচারের মধ্যে থাকে। আমি এটা অনুরোধ করব সবার কাছে। শিক্ষা মন্ত্রণালয়ের কোনো ভূমিকা নাই বইমেলা। গান বাজনা যারা করে তারা এসে বই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কাজ হচ্ছে জাদুঘর, প্রত্নতত্ত্ব নিদর্শন। তাদের তো ঠিক করাই আছে তারা কি করবে। তারা শিল্পকলা একাডেমি, এই বিষয়গুলো তারা দেখবে। তারা এসে আপনাদের সাথে কিভাবে সম্পৃক্ত হলো, হয়েছে ভালো কথা, আমি বাদ দেওয়ার কথাও বলছি না। সেমিনার আর বার্ষিক সাধারণ সভায় আপনার বক্তৃতা করে বাড়ি চলে যাবেন, হবে না। দ্বিতীয় হচ্ছে, আপনাদের জাতীয়ভাবে একটি বইমেলা হয় ফেব্রুয়ারি মাসে, মাসব্যাপী। কিছু কিছু জেলাতে আপনাদের মাধ্যমে সীমিত আকারে বইমেলা হয়। বইমেলার ব্যাপারে আমার একটি বক্তব্য আছে, সেটা হচ্ছে যে সংগঠনের বই প্রকাশনা এবং বিক্রির সাথে বিন্দু মাত্র কোনো ভূমিকা নাই, সেই মন্ত্রণালয় এবং সেই বিভাগ বইমেলার নেতৃত্ব দেয়। এটা 44 বছর আপনারা কেউ চিন্তা করেন। এই যে বই আপনারা পাণ্ডুলিপি তৈরি, সম্পাদনা, মুদ্রণ এবং প্রকাশনা লেভেল পর্যন্ত, বিক্রি লেভেল পর্যন্ত যে আপনারা যান, এ ব্যাপারে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কোনো ভূমিকা আছে? বাংলা একাডেমির কোনো ভূমিকা আছে? তাদের নেতৃত্বে বইমেলা তাহলে কেন হবে? আর সেখানে আপনারা কেন যাবেন? আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, এখন যেটা হবে, আগামী বছর থেকে বইমেলা যেটা হবে, সাংস্কৃতিক মন্ত্রণালয় থাকবে, বাংলা একাডেমি থাকে, এর সাথে শিক্ষা মন্ত্রণালয় এবং বাপুসকে সম্পৃক্ত করতে হবে। 4টি টায়ার মিলে যখন এই বইমেলাটি করবে, তখন এই বইমেলাটা হবে একটা আনন্দময়। এই বইমেলাটা হবে সবার কাছে গ্রহণযোগ্য। যারা যেটার সাথে সম্পৃক্ত নাই তারা তো ওটার ভালো মন্দ বুঝবে না। ভালো মন্দ বুঝবে না তো। হঠাৎ শ্বশুর বাড়ি এসে জামাই যদি বেশি মাতবরি করে 3 দিনের মধ্যে এসে, আসলে ও শ্বশুর বাড়ি সম্বন্ধে তো কোনো ধারণা নাই। ওকে একটু ধৈর্য ধরে 1-2 বছর বুঝতে হবে যে এই বাড়িটা কিভাবে চলে, ঠিক কিনা? বই মেলাটি ঠিক একই বিষয় আমার কাছে মনে হয়েছে। আমার মনে হয় যে এই ব্যাপারে আপনাদের চিন্তা করা উচিত। একটা এমইউ হতে পারে, একটা চুক্তি হতে পারে সাংস্কৃতিক মন্ত্রণালয়, বাংলা একাডেমি, শিক্ষা মন্ত্রণালয় এবং আপনাদের সমিতির মাধ্যমে, যারা যৌথভাবে করে, আগে থেকেই করে। ঠিক আছে, আপনাদের বইমেলা কিভাবে শুরু হয়েছে? বাংলা একাডেমির চত্বরে চিত্তরঞ্জন, না কি নাম না, চিত্তরঞ্জন শাহ চট পিছিয়ে বই বিক্রি করা শুরু করেছে। বাংলা একাডেমির নলেজে এসেছে, তখন হয়তো তারা চিন্তা করেছে যে আমরা বইমেলা করতে পারি। এই যে শুরু হলো, তাহলে ওইভাবে শুরুটা যে হলো, তাহলে মাঝখানে আপনারা কি একবারও চিন্তা করবেন না যে এখানে বাংলা একাডেমির কি ভূমিকা, এখানে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কি ভূমিকা? এই যে আপনারা 4 রকমের বই প্রকাশনা করেন, সহায়ক বই, সৃজনশীল বই, বেসরকারি টেক্সট বুক বই, ধর্মীয় বই, এই 4টি বই প্রকাশনার ব্যাপারে এনসিটিভির একটু ভূমিকা আছে। আর বাকি বই প্রকাশনার ব্যাপারে আপনাদের কারো অনুমতি লাগে? বাংলা একাডেমির অনুমতি লাগে? সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অনুমতি লাগে? তাহলে এই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা কি, এটাই তো আমি এই মিটিংয়ে এসে বুঝলাম না। আমি আজকে 44 মিনিটে এসে যদি না বুঝি, 44 বছরে আপনারা চিন্তা করলেন না কেন? এখন চিন্তা করার সময় আসছে, চিন্তা করার সময় আসছে। বই মানে তো শিক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের কোনো ভূমিকা নাই বইমেলা। গান বাজনা যারা করে তারা এসে বই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কাজ হচ্ছে জাদুঘর, প্রত্নতত্ত্ব নিদর্শন। তাদের তো ঠিক করাই আছে তারা কি করবে। তারা শিল্পকলা একাডেমি, এই বিষয়গুলো তারা দেখবে। তারা এসে আপনাদের সাথে কিভাবে সম্পৃক্ত হলো,
হয়েছে ভালো কথা, আমি বাদ দেওয়ার কথাও বলছি না, তারাও থাকবে। আমরা পরামর্শ দিতে গেলে অনেক প্রজ্ঞাবান বিখ্যাত সাংবাদিকরা আবার আমাদেরকে বলে যে আমরা অজ্ঞ, জ্ঞান কম। তারা বলতেই পারে, এই কথাতে আমাদেরকে বললে অপমানিত হয় আমার ওই 6 লক্ষ মানুষ যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এই ধরনের কথা মন্ত্রীদের ব্যাপারে বললে অপমানিত হয় সরকার। আমাদের নিয়ে সমালোচনা তো করতেই পারেন, গণতান্ত্রিক অধিকার আছে, আপনার মুক্ত বাক স্বাধীনতা আছে, কিন্তু সেটা যেন অবশ্যই শিষ্টাচারের মধ্যে থাকে। আমি এটা অনুরোধ করব সবার কাছে। এরপর আসি, বইমেলার মধ্যেই যদি আসি ওখানেই শেষ করে দিই। আপনাদের উপজেলা পর্যায়ে বইমেলা শুরু করতে পারেন। উপজেলা ব্যাপারে বইমেলার ব্যাপারে আমি সহায়তা করব আপনাদের আমার মন্ত্রণালয় থেকে। আমার এডিপি এবং রাজস্ব খাতে 5% টাকা শিক্ষা খাতে ধরা থাকে। আপনার সমিতি থেকে আমাদেরকে একটা আধা সরকারি পত্র দিলে আমরা উপজেলা পর্যায়ে অনুশাসন জারি করব যে আপনাদের স্থানীয় প্রকাশক এবং বিক্রেতা সমিতির সাথে কথা বলে উপজেলা প্রশাসন যৌথভাবে উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসারদের নিয়ে উপজেলা পর্যায়ে 7 দিন ব্যাপী একটি বই মেলার আয়োজন করবে, যেটার খরচ আমাদের ওই খাত থেকে ব্যয় হবে। আরেকটি বিষয় সম্ভবত আপনি বক্তৃতায় নিয়ে এসেছেন, ওই যে বই ছাপানোর যে বিষয়টি, এটা যদিও আমার প্রধান অতিথির দায়িত্ব, তারপরে আমি বলবো মাননীয় প্রধান অতিথিকে সরকারিভাবে বই যেটি ছাপায়ে 1 জানুয়ারির মধ্যে উৎসবমুখর পরিবেশে ছাত্রছাত্রীদের হাতে পৌঁছানোর কথা, এ বিষয়ে যাতে প্রকাশক এবং বিক্রেতা সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, আপনি অবশ্যই তাদের নেতৃবৃন্দের সাথে কথা বলে তারা যাতে এই কাজের সাথে সম্পৃক্ত হয়ে সরকারকে সহায়তা করতে পারে এবং বছরের শুরুতে শিক্ষা ব্যবস্থাটা একটু আনন্দময় যেন হয়। কারণ আমিও এক সময় স্টুডেন্ট ছিলাম, বছরের প্রথম দিন স্কুলে গিয়ে যদি নতুন বই পাই আর নতুন বইয়ের গন্ধটা যদি শুকতে পারি, এর মতো আনন্দ মনে হয় ছাত্র জীবনে আর কিছু হতে পারে। অতএব এই ব্যাপারে সর্বোচ্চ ভূমিকা আমার মনে হয় এই যে নীরব শিল্প যেটা নিয়ে কোনো হইচই নাই, পাণ্ডুলিপি লেখা চলছে নীরবে, সম্পাদনা চলছে নীরবে, ছাপা হচ্ছে নীরবে, এবং বিক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিক্রয় যারা করেন তাদের কাছে চলে যাচ্ছে নীরবে। এই যে নীরব একটি অ্যাসোসিয়েশন, নীরব একটি শিল্প, এই শিল্পকে সরকারের গুরুত্বপূর্ণভাবে কাজে লাগাতে হবে। কারণ আমরা বক্তৃতায় বলবো শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড দাঁড় করানোর ডাক্তার তো আপনারা। সেই ডাক্তারদেরকে যদি আমরা স্বীকৃতি না দেই, ডাক্তারদেরকে যদি আমরা মূল্যায়ন না করি, তো মেরুদণ্ড সোজা হবে কোত্থেকে? হবে না তো, মেরুদণ্ড বাঁকা থাকবে। ওই জন্যই আমি আর বক্তব্য বাড়াবো না। আমি অনেক ভালো মন্দ কথা বলে ফেলেছি, আমার জ্ঞানের পরিমাণ খুব সীমিত, এর মধ্যে এখানে অনেক প্রজ্ঞাবান জ্ঞানী লোকদের আমি অনেক পরামর্শ জ্ঞান দিয়ে ফেলেছি। যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। আর এই অনুষ্ঠানে আমার শ্রদ্ধেয় সভাপতি উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, ওনার মাধ্যমে আমি বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতিকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে, যদি আমার মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের কোনো কাজে আসতে পারি বা কোনো সহায়তা লাগে আপনারা জানাবেন, এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। এবং আজকে এই বার্ষিক সাধারণ সভা 2024-25-এর সর্বাঙ্গীন সফলতা কামনা করে আপনাদের কাছ থেকে দোয়া সহায়তা দেব। সর্বোপরি বাংলাদেশের সফল এবং পরিশ্রমী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি আপনাদের কাছেও জনপ্রিয়, আমরা বগুড়ার সন্তান হিসাবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনাদের কাছে দোয়া চাই। দোয়া করবেন যেন মহান আল্লাহ ওনাকে সুস্থ রাখেন, দীর্ঘায়ু দান করেন, এবং ওনার হাত ধরেই এই বাংলাদেশ যেন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বক্তৃতায় বলেন যে আমি এই দেশকে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, আমেরিকা বানাতে চাই না, কিন্তু এই দেশের মানুষ যাতে সুখে থাকতে পারে, ভালো থাকতে পারে, নিরাপদে থাকতে পারে, এই কাজটি মানুষের ভোটে সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত এই বিএনপি সরকার যেন করতে পারে, এই দোয়াই সবার কাছে উনি চায়।